গড়িকাটা দুপুর ৩টে ট্রাইব টিভি বাংলা এই মুহূর্তে রয়েছে আমি অঞ্জন আপনাদের সঙ্গে। শুরুতেই যে খবরের দিকে নজর রাখবো, আরজি করে চিকিৎসক ধর্ষণ এবং খুনের মামলায় সোমবারই সঞ্জয় রায়কে দোষী সাব্যস্ত করে আমৃত্যু কারাদণ্ডের নির্দেশ দিয়েছে শিয়ালদা আদালত। এবার একটু নতুন মোড়, আদালতের এই রায়ে খুশি নয় রাজ্য, তাই সঞ্জয় রায়ের সর্বোচ্চ শাস্তির আবেদন জানিয়ে মঙ্গলবার সকালে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হলো রাজ্য। এ বিষয়ে বিস্তারিত কথা বলবো। এই মুহূর্তে রয়েছে আমাদের সঙ্গে আমাদের প্রতিনিধি রিমিক মাঝি। রিমিক, কার্যত সঞ্জয় এবং বিশেষ করে তিলোত্তমা কাণ্ডে সঞ্জয়ের এই পেন্ডুলামের মতো ভাগ্য নির্ধারণ, কখনো যাবজ্জীবন হতে পারে, কখনো মৃত্যুদণ্ড হতে পারে, সে জায়গায় সর্বনিম্নই সাজা হয়েছে বিএনএস 64, 66 এবং 103(1), সে জায়গায় শুধুমাত্র বিএনএস 66 সর্বনিম্ন সাজা। এবার রাজ্য সরকার তার এগেনস্টে। রিমিক, একদমই। দেখো অঞ্জন, তুমি যে কথাটা বললে যে গতকালই কিন্তু যখন শিয়ালদা আদালতের বিচারপতি অনির্বাণ দাস যখন এই আরজি করে চিকিৎসক তরুণী ধর্ষণ এবং খুনের মামলায় অন্য দোষী সাব্যস্ত হওয়া সিভিক পুলিশ সঞ্জয় রায়ের যখন সাজা ঘোষণা করেন, তখন তিনি সেখানে যেটা ফাঁসি, যে সর্বোচ্চ সাজা, যেটা ক্যাপিটাল পানিশমেন্ট, ফাঁসির সাজা না দিয়ে তিনি আমৃত্যু কারাবাসের সাজা ঘোষণা করেন। এবং সেক্ষেত্রে কিন্তু বিচারপতি দাস যেটা বলেছিলেন যে চোখের বদলে চোখ, দাঁতের বদলে দাঁত, নখের বদলে নখ, এই প্রতিহিংসা পরায়ণ এই যে একটা ধারা, সেখান থেকে বেরিয়ে আসতে হবে। ফলে সেই জন্য তিনি আমৃত্যু তোমার কারাবাসের সাজা দিয়েছিলেন, মৃত্যুদণ্ড বা ফাঁসির সাজা না দিয়ে। এবং তারপরেই যেটা দেখা গেছিল, আমরা দেখেছিলাম গতকাল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সমাজ মাধ্যমে এই রায়ের সমালোচনা করেছিলেন। তিনি রীতিমতো অখুশি। তিনি পরিষ্কার যেটা সমাজ মাধ্যমে লিখেছিলেন যে এই সাজাকে কোনোভাবেই মেনে নেওয়া যায় না, তারা সর্বোচ্চ সাজা অর্থাৎ ফাঁসি বা মৃত্যুদণ্ড চাইছেন দোষী সাব্যস্ত হওয়া সঞ্জয় রায়। এবং তিনি ইঙ্গিত দিয়েছিলেন সমাজ মাধ্যমে তারা প্রয়োজনে উচ্চ আদালতের দ্বারস্থ হবেন। সাজা ঘোষণার 24 ঘন্টাও কাটলো না। কালকে যখন দুপুর 3টের সময় সাজা ঘোষণা হলো, তার 24 ঘন্টাও কাটলো না। আজকে সকালবেলা কিন্তু রাজ্য সরকার বা রাজ্য বলা যেতে পারে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হলো। এবং কি দ্বারস্থ, কি দাবি, যে সঞ্জয় রায় এই আরজিকর কাণ্ডে দোষী সাব্যস্ত হয়ে আমৃত্যু সাজা পাওয়া সঞ্জয় রায়ের সর্বোচ্চ সাজা অর্থাৎ ক্যাপিটাল পানিশমেন্ট অর্থাৎ ফাঁসি বা মৃত্যুদণ্ডের দাবি জানিয়ে রাজ্য কিন্তু আজকে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হলো। বিচারপতি দেবাংশু বসাক এবং বিচারপতি মোহাম্মদ সাব্বির রজবির ডিভিশন বেঞ্চে রাজ্য সরকার এই আবেদন জানায়। এবং বিচারপতি বসাকের ডিভিশন বেঞ্চ রাজ্য সরকারের এই যে দাবি মামলা দায়েরের অনুমতি দিয়েছেন। এবং রাজ্যের যিনি অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্ত, তিনি কিন্তু আজকে বিচারপতি বসাকের ডিভিশন বেঞ্চে এই আবেদনটা করেন যে আরজিকর কাণ্ডে সর্বোচ্চ সাজার দাবি জানিয়ে সঞ্জয় রায়ের ফাঁসির দাবি জানিয়ে তারা মামলা দায়ের করেন। এবং সেই রাজ্যের অ্যাডভোকেট জেনারেলের এই দাবি বা তার যে অ্যাপিল মামলা দায়েরে, সেটার অনুমতি কিন্তু দিয়েছেন বিচারপতি বসাকের ডিভিশন বেঞ্চ। এবং যেটা মনে করা হচ্ছে এই সপ্তাহেই হয়তো এই মামলার শুনানি শুরু হতে পারে। ফলে তুমি যে কথা বললে, আবার পাশাপাশি এটাও আবার শোনা যাচ্ছে যে গতকাল কিন্তু সাজা ঘোষণার পর সঞ্জয় রায়ের আইনজীবীও তিনিও কিন্তু ইঙ্গিত দিয়েছেন তারাও কিন্তু উচ্চ আদালতে যেতে পারেন। অর্থাৎ যে সাজা ঘোষণা হয়েছে তার বিরুদ্ধে শিয়ালদা আদালতের বিচারপতি অনির্বাণ দাস যে সাজা ঘোষণা করেছে, এটা খুব স্বাভাবিক বিষয়। এটা গণতান্ত্রিক পরিকাঠামো, সংবিধানের ধারা অনুসারে প্রত্যেকে, যে কেউ লোয়ার কোর্ট থেকে হাইকোর্ট, হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্ট অব্দি যেতে পারে। আমি যে জায়গায় সব থেকে বেশি আমার কনফিউজিং লাগছে একটি বিষয়, গতকাল যখন অনির্বাণ দাস, বিচারক অনির্বাণ দাস যখন শিয়ালদা কোর্টে তার কথা জানাচ্ছেন, তার মতামত জানাচ্ছেন, ঠিক সে সময় তিনি বলছেন রেয়ার থেকে রেয়ারেস্টতম কেস, এটা রেয়ারেস্টতম কেস নয়। এটা পরবর্তীকালে যখন অর্ডার কপি রাতের বেলা বেরোচ্ছেন, তখন তিনি এই কথাটা স্বীকার করছেন এবং সেখানে ইনক্লুড করে দিচ্ছেন যে এটা রেয়ারেস্ট থেকে রেয়ারেস্ট। এই বিষয়টি ঠিক কোন জায়গায় এসে দাঁড়ালো রিমিক? একদমই। দেখো, এটা মুখ্যমন্ত্রী বা নির্যাতিতার বাবা মাও যেটা বলেছেন যে এটা বিরল থেকে বিরলতম ঘটনা, অর্থাৎ রেয়ারেস্ট থেকে রেয়ারেস্ট ঘটনা। এবং সেটা কিন্তু গতকাল যখন সাজা ঘোষণা করছিলেন বিচারপতি দাস, তখন কিন্তু তিনি বলেছিলেন যে এটাকে আমি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং অত্যন্ত ঘৃণ্য অপরাধ বলেও সেটাকে তিনি রেয়ারেস্ট বা কেস বলে মনে করছেন না। কিন্তু যখন অর্ডার শিটে দেখা গেল, অর্ডার শিটে তিনি কিন্তু তাকে রেয়ারেস্ট কেস বলে কনসিডার করছেন। পাশাপাশি যে কথাটা বললাম অঞ্জন, তিনি কিন্তু একটা কথা পরিষ্কার লিখেছেন তার অর্ডার কপিতে যে নখের বদলে নখ, দাঁতের বদলে দাঁত, চোখের বদলে চোখ। একজন অপরাধ করেছে বলে তার অপরাধের জন্য আর একটা তাকে মৃত্যুদণ্ড, এই প্রতিহিংসার যে একটা প্রবণতা,
সেই প্রবণতাটা তিনি বেরিয়ে এসে তিনি সেই জন্য যাবজ্জীবন না দিয়ে বা মৃত্যুদণ্ড না দিয়ে তিনি আমৃত্যু কারাবাস দিচ্ছে। দেখো এখানে কিন্তু বিভিন্ন মত উঠে আসছে অঞ্চল। অনেকে যেমন রাজ্য সরকার থেকে শুরু করে রাজ্য প্রশাসন থেকে শুরু করে রিজেক্টের বাবা মা তারাও মনে করছেন যে সর্বোচ্চ সাজা অর্থাৎ ফাঁসি বা মৃত্যুদণ্ড হওয়া উচিত ছিল। পাশাপাশি আরো একটা ভিন্ন মত কিন্তু উঠে আসছে যে অনেকে মনে করছেন খুব সুকৌশলে শিয়ালদহ আদালতের বিচারপতি দাস যে মৃত্যুদণ্ড না দিয়ে আমৃত্যু কারাবাস দিলেন, ফলে এটা একটা খুব সুচিন্তিত এবং সুপরিকল্পিত একটা রায়। কেননা এখনো কিন্তু তোমার মনে রাখতে হবে অঞ্জন যে এই নির্যাতিতা তরুণী চিকিৎসক তরুণীর খুন ধর্ষণ এবং তারপরে সেই তদন্ত করতে গিয়ে এখনো এভিডেন্সের অনেক কিছু এখনো আসা বাকি। তুমি যেটা বলতে চাইছো সেটা বুঝতে পারছি। মূলত সঞ্জয় রায়, যেটা গতকাল আমরা রীতিমতো যখন স্থানীয় বাসিন্দার বিভিন্ন ক্ষেত্রে যখন লোকালিটির সঙ্গে আমরা কথা বলছি, যে কোনো স্থানীয় মানুষের সঙ্গে কথা বলছি, তারাও কিন্তু একটি বিষয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে আলোকপাত করছে। তারা বলছে এই মুহূর্তে দাঁড়িয়ে যদি সঞ্জয় রায়কে ফাঁসির অর্ডার দিয়ে দেওয়া হতো, তাহলে সঞ্জয় রায়ের মুখ থেকে যদি আরও কিছু এভিডেন্স বেরিয়ে আসতো, সেই এভিডেন্স বেরিয়ে আসার জায়গাটা কোনো একটা জায়গায় বন্ধ হয়ে যেত। তার কারণ এই মুহূর্তে 900 ঘন্টা সিসিটিভি ফুটেজ সিবিআই এখনো পর্যন্ত পেশ করেনি, সাপ্লিমেন্টারি চার্জশিট এখনো পর্যন্ত পেশ করা হয়নি। মূলত এখনো শতপ্রণোদিত মামলা সুপ্রিম কোর্টে চলছে, অবজারভেশনে রয়েছে। সে জায়গায় সঞ্জয় রায়ের ফাঁসি এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি স্টেপ হয়ে যেত। রিমিক, একদমই যে কথাটা তুমি বললে এবং আমিও যে কথাটা বলার চেষ্টা করছিলাম যে যদি সঞ্জয় রায়ের মৃত্যুদণ্ড ঘোষণা করা হতো তাহলে তোমায় মনে রাখতে হবে এখনো কিন্তু সুপ্রিম কোর্টে সুমোটো কেসটা চলছে, কলকাতা হাইকোর্টে মামলা চলছে। ফলে সেই জায়গা দাঁড়িয়ে একটা অংশ সমাজের মনে করছে যে খুব সুচিন্তিত এবং খুব সুপরিকল্পিত ভাবেই মৃত্যুদণ্ড না দিয়ে আমৃত্যু কারাবাস দিলেন। কেননা তদন্তগুলো এখনো কিন্তু রানিং রয়েছে। যদি সিবিআই বা ইডি তদন্তকারী সংস্থা তারা যদি এই তদন্ত করতে গিয়ে ভবিষ্যতে আবার আমাদের প্রয়োজন হয় বা তার থেকে কোনো তথ্য বার করা যায়, সেই জায়গা থেকেই কিন্তু অনেকে মনে করছে যে তাকে বাঁচিয়ে রাখা হচ্ছে তদন্তটা, যেহেতু এখনো চলছে। যদি পরে কোনো তথ্য বেরোয়, যদি মৃত্যুদণ্ড বা ফাঁসি হয়ে যায়, তাহলে তার মৃত্যু হয়ে গেলে হয়তো কোনো তথ্য যেটা এখনো সঞ্জয় রায় প্রকাশ করতে পারেনি সেটা হয়তো আর কোনোদিনই তাদের সামনে আসবে না। ফলে এই একটা অংশ সেই জায়গা থেকে মনে করে কিন্তু মনে করছেন যে শিয়ালদা আদালত যে রায়টা দিয়েছে সেই রায়টাকে তারা সঠিক বলে মনে করছে। কারণ যেহেতু সুপ্রিম কোর্টে মামলা চলছে, হাইকোর্টে মামলা চলছে, এই মামলাগুলো কিন্তু শেষ হয়নি। ফলে সঞ্জয় রায় যদি এখানে ফাঁসি বা মৃত্যুদণ্ড হয়ে যেত, তাহলে কিন্তু ভবিষ্যতে আরো কোনো তথ্য সঞ্জয় রায়ের মুখ থেকে বেরিয়ে আসার যে সম্ভাবনা যেটা থাকলেও থাকতে পারে সেটা কিন্তু পুরোপুরি বন্ধ হয়ে যেত। মানে ভিন্ন মত রয়েছে। এবং যেটা তোমায় আমি বললাম যে গতকালই কিন্তু সাজা ঘোষণার পর মুখ্যমন্ত্রী যেটা একদম সমাজ মাধ্যমে বলেছিলেন তারা ফাঁসি চাইছেন, তিনি খুশি নন এবং তারা উচ্চ আদালতে মুভ করতে পারেন এবং সেটাই কিন্তু তার 24 ঘন্টাও কাটলো না। আজকে সকালেই কিন্তু রাজ্যের অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্ত, বিচারপতি দেবাংশু বসাক এবং বিচারপতি মোহাম্মদ সাব্বির রহমান ডিভিশন বেঞ্চে কিন্তু সঞ্জয় রায় সর্বোচ্চ সাজা অর্থাৎ মৃত্যুদণ্ডের আবেদন জানিয়ে মামলা করার অনুমতি চায় এবং হাইকোর্ট সেই মামলাটা গ্রহণ করেছে এবং খুব শীঘ্রই সেই মামলা কিন্তু শুনানি হবে। ফলে এই জায়গায় যে একটা অংশের যে চিন্তা ভাবনা যেটা আসছে গতকালের রায়ের পর থেকে, যে সঞ্জয় রায়কে যদি সঞ্জয় রায়কে আমৃত্যু কারাবাস দেওয়াটা যদি ভবিষ্যতে কোনোদিন আবার তদন্তের স্বার্থে সঞ্জয় রায়কে জিজ্ঞাসাবাদ করার যদি প্রয়োজন মনে হয় এবং যদি সেটা আদালত যদি অনুমতি দেয়, কেননা এই মুহূর্তে আদালতের অনুমতি ছাড়া সংস্থা সঞ্জয় রায়কে কোনোভাবেই ইন্টারোগেট বা জিজ্ঞাসাবাদ করতে পারবে না। ফলে সেই জায়গাটা বন্ধ হয়ে যাবে যদি মৃত্যুদণ্ড বা ফাঁসির সাজা হয়। ফলে 11ই নভেম্বর শিয়ালদা কোর্টে যখন এই মামলা উঠলো, 11ই নভেম্বর থেকে শুরু করে গতকাল ঠিক বলা যেতে পারে আজকে জানুয়ারির এই ঠিক 20 তারিখের মধ্যে এতগুলো ডিসিশন হয়ে গেল, মাঝে মাত্র 2 মাস বলা যেতে পারে। সে জায়গায় 5 মাস 11 দিনের একটি কেস, সে জায়গায় 2 মাসের মধ্যে অত্যন্ত হটকারিতা হয়ে গেল কি এই রায় ঘোষণায়? দেখো 5 মাস 11 দিন তুমি যে কথাটা বলছো যে তদন্ত চলেছে এবং তারপরে দেখো সুপ্রিম কোর্টের তো পরিষ্কার নির্দেশ ছিল, সুপ্রিম কোর্ট ডেডলাইন দিয়েছিল যে যত দ্রুত সম্ভব এটা করতে হবে এবং নিম্ন আদালতকে এই ডেডলাইন দিয়ে দিয়েছিল সুপ্রিম কোর্ট যে যত তাড়াতাড়ি সম্ভব চার্জ ফ্রেম করে এই অভিযুক্তদের শাস্তি দিতে হবে। সেই জায়গা থেকে দেখো
সিবিআই তো তদন্ত করেছে, সিবিআই এখনো তদন্ত করেছে। তোমাকে মনে রাখতে হবে ঘটনা ঘটার দুদিনের মধ্যে কিন্তু এই সঞ্জয় রায়কে গ্রেফতার করেছিল কলকাতা পুলিশ, এবং ঠিক, তারপরে 24 সেই ঘন্টার মামলা মধ্যে। চলে যায় সিবিআই এর হাতে। যখন রাস্তায় সাধারণ মানুষ থেকে শুরু করে চিকিৎসকরা আন্দোলনে নেমেছিল, তারা প্রত্যেকে দাবি করেছিল এই ঘটনার পেছনে একা সঞ্জয় রায় থাকতে পারে না। আজকেও তাদের একই দাবি। ফলে আজ পর্যন্ত তদন্ত করে কিন্তু অনেক ঘটনা ঘটেছে। যেটা বলা হচ্ছে সেমিনার রুমের পাশে যে একটা টয়লেট ছিল সেটাকে ভেঙে টানা হয়েছে, প্রমাণ লোপাট করা হয়েছে, কিন্তু এতদিন ধরে সিবিআই এটাও তদন্ত বলা হচ্ছে যে চালাচ্ছে। সেমিনার রুমে আদৌ এই ঘটনা ঘটেছে কিনা সেটা নিয়েও প্রশ্ন রয়েছে। আনতে পারলো না, বা আরো কোনো একজনকে গ্রেফতার করতে পারলো না সিবিআই। বা যাদেরও গ্রেফতার করা হয়েছিল তারাও কিন্তু অনেকে জামিন পেয়ে গেছে। ফলে সিবিআই এর এখানে ব্যর্থতা, তাতে কোনো সন্দেহ নেই। অবশ্যই অনেক সিবিআই যে কথাটা বারবার আদালতে বলেছে, তো সুপ্রিম কোর্ট হোক বা হাইকোর্ট হোক বা শিয়ালদা কোর্ট হোক, তাদের প্রতি মুহূর্তে প্রতি ধাপে তাদের প্রতিবন্ধকতার সম্মুখীন হতে হচ্ছে। কারণ ঘটনা ঘটার অনেক পরে তারা তদন্তভার নিয়েছে, প্রমাণ লোপাট হয়ে গেছে বলে তারা বারবার দাবি করছে। তারপরেও সিবিআই এতদিন ধরে প্রায় 5 মাসের উপর তদন্ত করলো, করে একটা কাউকে গ্রেফতার করতে পারলো না, একটা প্রমাণ জোগাড় করতে পারলো না। ফলে তার ফলে যেটা সুপ্রিম কোর্ট বারবার যে কথাটা বলে আসলো, যে গ্রেফতার হয়েছে তার বিরুদ্ধে যে তথ্য প্রমাণের ভিত্তিতে চূড়ান্ত রায় ঘোষণা করতে হবে, ডেডলাইন বেঁধে দিল সুপ্রিম কোর্ট। তারপরে সঞ্জয় রায় এবং সঞ্জয় রায় নিজে যেটা বলছেন, তোমাকে একটা তথ্য দিয়ে রাখি যে আদালতের পক্ষ 4খানা প্রশ্ন করা হয়েছিল 3 ঘন্টায় পূর্ববর্তী শুনানিতে। তার মধ্যে 55টার উত্তর বা 54টা প্রশ্নের উত্তরে সঞ্জয় রায় বলেছে যে আমি জানি না, কিছু জানি না, আমি কিছু বলতে পারবো না। ফলে সঞ্জয় রায়ও কিছু বলতে পারছে না। সঞ্জয় রায় শেষ মুহূর্তে পুরো তথ্য বলছে যে তার গলায় রুদ্রাক্ষের মালা ছিল, সে যদি ধস্তাধস্তি করতে তাহলে সেই রুদ্রাক্ষের মালাটা ছিঁড়ে যাওয়ার কথা। ফলে সেই প্রমাণগুলো কিন্তু কোনো ঢোকে টিকছে না। তুমি নিজেও বললে যে আমরা সবাই জানি যে সুপ্রিম কোর্ট সিবিআই এখনো পর্যন্ত একটা চার্জশিট পর্যন্ত ফাইল করতে পারেনি। ফলে এখানে সিবিআই এর ব্যর্থতা তো বটেই। ফলে কলকাতা পুলিশ এই সঞ্জয় রায়কে গ্রেফতার করেছিল, তারপরে সিবিআই তদন্ত এতদিন ধরে করে কোনো একটা সিঙ্গেল প্রমাণ বা নথি, কোনো তথ্য প্রমাণ জোগাড় করতে পারেনি। একেবারে রিমিক, সিবিআই যে এখনো পর্যন্ত তদন্ত ঠিকঠাকভাবে করে উঠতে পারেনি এবং যে কোনো এক জায়গায় ব্যর্থ হচ্ছে সেটা যেমন প্রমাণিত, এবং এটা যে বৃহত্তর অর্গানাইজড ক্রাইম সেটাও কিন্তু এক্ষেত্রে বোঝা যাচ্ছে। তার কারণ সঞ্জয় হয়, এক্ষেত্রে দুটো পার্সপেক্টিভ তৈরি হতে পারে। এক, সঞ্জয় রায় সত্যিই কিছু জানে না, তিনি নিজেও ভিকটিম, অথবা এরকম হতে পারে যে তিনি নিজে ভিকটিম কার্ড প্লে করছেন, ইচ্ছে করে বিচার ব্যবস্থাকে এবং বিচারকে বিভ্রান্তকর অবস্থায় ফেলার চেষ্টা করছে। রিবিক, একদমই। দেখো সেই উত্তরটা দেখিয়ে দেবে, সেই প্রবাদটা বলতে হয় বিড়ালের গলায় ঘন্টাটা বাঁধবে কে। সিবিআই কে তো সেই জন্যই কলকাতা হাইকোর্ট যখন আবেদন করে, কলকাতা হাইকোর্ট সঙ্গে সঙ্গে সিবিআই দিয়ে দিয়েছিল। তাহলে সেটা সঞ্জয় রায় কি প্রকৃত একমাত্র অপরাধী? সঞ্জয় রায় কি নির্যাতিতা ওই চিকিৎসককে, মহিলা চিকিৎসককে তাকে ধর্ষণ করেছিল, তারপরে একাই খুন করেছিল? এই ঘটনার সঙ্গে কেউ যুক্ত নেই। দেখো অনেক প্রশ্ন সামনে, চোখের সামনে ছবিটা প্রত্যেকের ভাসছে, যে এটা সবার মনে আসছে যে একজনের পক্ষে এই কাজ করা কোনোভাবেই সম্ভব নয়। একটা সেমিনার রুম, পাশে ওয়ার্ড রয়েছে, পেশেন্ট ভর্তি রয়েছে, অন্যান্য চিকিৎসক নার্সেরা ডিউটি করছেন, সেইখানে একজনকে তার সঙ্গে জোর জবরদস্তি তার সঙ্গে শারীরিক সম্পর্ক করা হচ্ছে, তাকে ধর্ষণ করা হচ্ছে, তারপর তাকে খুন করা হচ্ছে, অথচ কেউ কিছু জানতে পারছে না। এবং সব থেকে বড় কথা, একা সঞ্জয় রায় যদি ওই মহিলার সাথে যদি করে, তাহলে তো একটা ধস্তাধস্তি চিৎকার, বা সেই মহিলা চিকিৎসক বাঁচার চেষ্টা করবেন, যদি চিৎকার করবে কেউ শুনতে পাচ্ছে না। ফলে এটা তো হতে পারে না। কিন্তু আদালত তো সবসময় তথ্য প্রমাণের ভিত্তিতে তার রায় দেবে, তার বিবেচনা করবে। সিসিটিভি ফুটেজ পাওয়া যাচ্ছে না, একাধিক তথ্য, অনেক ইনফরমেশন মিসিং, যেটা সিবিআই বলছে। কিন্তু সিবিআই এর হাতে ভরসাপ্রাপ্ত মানুষের এখানে, যেখানে স্থানীয় গোয়েন্দা সংস্থা তারা যখন পারে না বড় বড় কেস আইডেন্টিফাই বা ডিটেক্ট করার জন্য, সিবিআই হচ্ছে সুপ্রিম এজেন্সি, ইনভেস্টিগেশন এজেন্সি। সেই সিবিআই 5 মাস ধরে তদন্ত করলো, করে একটা চার্জশিট পর্যন্ত ফাইল করতে পারছে না, একটা সিঙ্গেল এভিডেন্স তারা জোগাড় করতে পারেনি যে না এই ঘটনার সঙ্গে শুধু সঞ্জয় রায় নয়, আরো অনেকে জড়িত রয়েছে। কারা জড়িত রয়েছে? পরে সিবিআই আবার এই প্রশ্নও তুলছে যে অকারেন্স, প্লেস অফ অকারেন্স, অর্থাৎ ঘটনাটা যেখানে হয়েছে সেটা অন্য জায়গাতেও হতে পারে। অর্থাৎ অন্য জায়গায় এই তিলোত্তমাকে ধর্ষণ করে খুন করে তার বডি এনে সেমিনার রুমে রেখে দেওয়া হয়েছিল। সিবিআই এই তথ্যও খারাপ করছে। কিন্তু আসল সত্য কোনটা
সেটা তো খুঁজে বার করতে হবে সিবিআই কে, সেটা তো ঠিক। আদালত খুঁজে বার আসল করবে সত্য না। কোনটা সেই সেটাই জন্যই খুঁজে বের তদন্তকারী করতে হবে সংস্থার সিবিআই কে, তদন্ত এখনো তুলে দেওয়া পর্যন্ত হয়েছে। যা অধরা। অনেক ধন্যবাদ রিবিক। যে বিষয়ের দিকে আমাদের নজর রয়েছে এই মুহূর্তে, বড় খবরের দিকে নজর রয়েছে। সর্বোচ্চ শাস্তি চেয়ে হাইকোর্টে আবেদন রাজ্যের। সঞ্জয়ের ফাঁসি চেয়ে কলকাতা হাইকোর্টে ডিভিশন বেঞ্চে মামলা দায়ের করার অনুমতি ডিভিশন বেঞ্চের। এই মুহূর্তে বড় খবরের দিকে নজর রয়েছে। সঞ্জয়ের ফাঁসি চেয়ে আদালতে রাজ্য সরকার। সঞ্জয়ের ফাঁসি চেয়ে আদালতে রাজ্য সরকার যাওয়ার পরেই ডিভিশন বেঞ্চে মামলা কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে মামলা। ইতিমধ্যেই রাজ্য সরকারের দাবি সঞ্জয়ের ফাঁসি। মুখ্যমন্ত্রী ঘোষণা 24 ঘন্টার মধ্যে এই মামলা রাজ্যের। গতকাল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন যে এই রায়তে তিনি খুশি নয়। বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চে মামলা দায়ের। কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে মামলা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্য সরকার 24 ঘন্টার মধ্যে কলকাতা হাইকোর্টে পৌঁছে গিয়েছেন এবং সঞ্জয়ের ফাঁসি চেয়ে আদালতে রাজ্য সরকার মামলা দায়ের করার অনুমতি ডিভিশন বেঞ্চের। এই মুহূর্তে বড় খবরের দিকে নজর রয়েছে ট্র্যাক টিভি বাংলা। নজর থাকছে আমাদের, আপনার নজর রাখুন ট্র্যাক টিভি বাংলার পর্দায়।